ওকে, তো আমরা আজকে পড়ছিলাম হিট এনার্জি। তো হিট এনার্জি বেসিক্যালি কি? ইট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ মাইনিউট। মাইনিউট মানে কি? ছোট, মানে একটা অবজেক্টের মধ্যে যে পার্টিকেলস গুলো আছে, বেসিক্যালি আমি বোঝাচ্ছি অ্যাটমস এন্ড মলিকিউলস। একটা অবজেক্টের মধ্যে যতগুলো অ্যাটমস মলিকিউলস থাকবে তাদের যে কাইনেটিক এনার্জি, সেটা টোটাল সবার কাইনেটিক এনার্জিকে একসাথে করে আমরা কি বলছি? হিট এনার্জি is the kinetic energy of all minute particles in an object. Okay, simply this is the heat energy. এখন হিট এনার্জির সাথে আরো কিছু কনফ্লিক্টিং টার্ম আছে, যেমন বলে ইন্টারনাল এনার্জি। ঠিক আছে কিনা? ইন্টারনাল এনার্জিটা কি? ইন্টারনাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস দেয়ার পটেনশিয়াল এনার্জি। সেটাকে আমরা কি বলছি? ইন্টারনাল এনার্জি। আর যদি তুমি শুধু কাইনেটিক এনার্জি বলো, দ্যাট ইজ দ্য হিট এনার্জি। ঠিক আছে কিনা? আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে হিট এনার্জি ইজ অলসো আ টাইপ অফ কাইনেটিক এনার্জি। আচ্ছা, তাহলে তুমি বলতে পারো যে স্যার হোয়াট ইজ টেম্পারেচার? কি ঠিক আছে কিনা? টেম্পারেচার হচ্ছে বেসিক্যালি এটা একটা মানে এইটা হচ্ছে একটা জাস্ট কম্প্যারিজন অফ কাইনেটিক এনার্জি। এটা কি? কম্প্যারিজন অফ কাইনেটিক এনার্জি, নট দ্য এক্সাক্ট ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। এখান থেকে আমরা পাবো হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু অফ কাইনেটিক এনার্জি, আর এখানে আমরা পাবো কম্পারেটিভ ভ্যালু। কি পাবো? কম্পারেটিভ ভ্যালু আমরা পাবো। যেমন আমরা বলছি যে আইসের মধ্যে পার্টিকেল নাই, আছে তো। তো ওদের পার্টিকেলদেরকে আমরা বলছি যে ওদের যে কাইনেটিক এনার্জি, আইসের মধ্যে যে পার্টিকেলস আছে ওরাও তো মুভ করছে, ওদের যে কাইনেটিক এনার্জি, সেই কাইনেটিক এনার্জিকে আমরা ধরে নিচ্ছি সেলসিয়াস স্কেলে। আমরা সেটাকে ধরছি 0, এরকম ধরছি। দিস ইজ নট এক্সাক্ট ভ্যালু। আর কেলভিন স্কেলে আমরা ধরছি 273, জাস্ট ধরে নিচ্ছি। বয়লিং ওয়াটার, বয়লিং পিওর ওয়াটার অ্যাকচুয়ালি, এটা সেলসিয়াস স্কেলে কত? আমরা ধরছি 100, আর কেলভিন স্কেলে কত? 373। তো তুমি বলবে স্যার তাহলে মানে কি? এটার মানে হচ্ছে আচ্ছা, এইখান থেকে এইটা কত অ্যাড করলে আসবে? 100। এইটার মানে হচ্ছে যে আইসের মধ্যে পার্টিকেলদের যে কাইনেটিক এনার্জি আছে, বয়লিং ওয়াটারে পার্টিকেলদের কাইনেটিক এনার্জি তার থেকে 100 টাইমস বেশি আছে। এই জন্য 100। ইভেন এখানেও তো ডিফারেন্স 100। তার মানে আইসের মধ্যে পার্টিকেলদের যে কাইনেটিক এনার্জি আছে, বয়লিং ওয়াটারের পার্টিকেলদের কাইনেটিক এনার্জি তার থেকে কত টাইমস? 100 টাইমস বেশি। বাট উই ডোন্ট নো দ্য এক্সাক্ট ভ্যালু অফ কাইনেটিক এনার্জি। তার আমরা বলতে পারছি যে হ্যাঁ এখানে কত টাইমস বেশি, ওখানে কত টাইমস বেশি। তাহলে বলো তো, এখন রুম টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস। হাউ ডু ইউ কম্পেয়ার ইট উইথ আইস? বলো। 25 times আইসের মধ্যে পার্টিকেলদের যে কাইনেটিক এনার্জি, এখনকার রুমের যে পার্টিকেল তাদের কাইনেটিক এনার্জি ওই আইস থেকে 25 টাইমস বেশি। এই জন্য টেম্পারেচার ইজ জাস্ট দ্য কম্পারিজন অফ কাইনেটিক এনার্জি। তাহলে হিট কি আর টেম্পারেচার কি, মানে এটা ক্লিয়ার হলো? হিট কি? হিট হচ্ছে দ্য এক্সাক্ট কাইনেটিক এনার্জি, আর টেম্পারেচার কি? জাস্ট কম্পারিজন অফ কাইনেটিক এনার্জি। উই ডোন্ট নো দ্য এক্সাক্ট ভ্যালু। ঠিক আছে কিনা? যেমন আইসের মধ্যে পার্টিকেলদের যদি কাইনেটিক এনার্জি x হয়, এটা আসতেছে দেখো তো। আচ্ছা, আইসের মধ্যে পার্টিকেলদের আসতেছে না? হ্যাঁ, আইসের মধ্যে পার্টিকেলদের কাইনেটিক এনার্জি যদি x হয়, তাহলে বয়লিং ওয়াটারে পার্টিকেলদের কাইনেটিক এনার্জি 100x, কারণ 100 বেশি আছে, 100 বেশি আছে। ঠিক আছে কিনা? এই
তাহলে আমি আশা করছি যে টেম্পারেচার আর মানে হিটের মধ্যে তোমাদের প্যাচ লাগবে না। তাহলে হিট এনার্জি কি? Comparison of kinetic energy. না, হিট এনার্জি Oh, kinetic energy. এটা ডাইরেক্ট কাইনেটিক এনার্জির ভ্যালু, ডাইরেক্ট কাইনেটিক এনার্জির ভ্যালু। Yes. ফর্মুলা আছে, আরো মানে হায়ার ফিজিক্সে শিখবা। আর টেম্পারেচার কি? Comparison. কম্পারিজন অফ কাইনেটিক, বলতে পারো রেশিও অফ কাইনেটিক এনার্জি, ওটাও বলা যায়। Okay. রেশিও অফ Kinetic. কাইনেটিক এনার্জি, ওটাও বলা যায়। আচ্ছা, তাহলে আমরা এই ডিসকাশন থেকে বলতে পারি যে টেম্পারেচারের সাথে সম্পর্ক কোন এনার্জি, পটেনশিয়াল এনার্জি না কাইনেটিক এনার্জি? Kinetic. কাইনেটিক এনার্জি, কারণ টেম্পারেচার ইজ দ্য কম্প্যারিজন অফ Kinetic. কাইনেটিক এনার্জি। তাহলে আমরা বলতে পারি টেম্পারেচার ইজ সর্ট অফ প্রপোর্শনাল টু Kinetic energy. কাইনেটিক এনার্জি, কারণ কাইনেটিক এনার্জি যত বাড়বে টেম্পারেচার তত বাড়বে। টেম্পারেচার এখন 32, তার মানে কাইনেটিক এনার্জি হচ্ছে আইসের কম্পারিজনে 32 টাইমস Yes. লার্জার। টেম্পারেচার এখন 100, তার মানে ওদের কাইনেটিক এনার্জি আইসের কম্পারিজনে 100 টাইমস, এজন্য প্রপোর্শনাল। তা টেম্পারেচারের সাথে ইনক্রিজের সম্পর্ক হচ্ছে, বা টেম্পারেচারের সাথে সম্পর্ক কার? অনলি কাইনেটিক এনার্জি, নট দ্য পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে কিনা? আচ্ছা, এই হচ্ছে ব্যাপারটা। বলো এইটুকু বুঝতে কোথায় প্রবলেম আছে? আচ্ছা, এইটা হচ্ছে একেবারে হিটের বেসিক। আচ্ছা, এখন ধরো তাহলে মেজারমেন্ট, এই যে এখানে কিন্তু আমরা পেয়ে গেলাম আসল আসল কথাটা। Yes. তাহলে মেজারমেন্ট অফ টেম্পারেচারে আমরা বললাম যে তাহলে টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি। আচ্ছা, এখন কেউ যদি মুভ করে, ধরো যার কাইনেটিক এনার্জি কম সে অল্প মুভ করছে, যার কাইনেটিক এনার্জি বেশি সে বেশি মুভ করবে। দেখো তো, বেশি লেন্থ নিচ্ছে, কিন্তু বেশি লেন্থ বেশি ভলিউম নিচ্ছে, তাই না? Yes, sir. এই জন্য টেম্পারেচার যেহেতু কাইনেটিক এনার্জির সাথে প্রপোর্শনাল, তাই কাইনেটিক এনার্জি ভ্যারি করলে যে যে ফ্যাক্টর ভ্যারি করে টেম্পারেচার সেগুলোর সাথেও প্রপোর্শনাল। Yes. যেমন টেম্পারেচার যদি বাড়ে তাহলে পার্টিকেলার জোরে জোরে ভাইব্রেট করে, দে টেক মোর লেন্থ, Yes. তাই না? তাহলে বুঝতেছো? Yes. Yes. হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি টেম্পারেচার ইজ অলসো প্রপোর্শনাল টু চেঞ্জ ইন লেন্থ। Yes. ঠিক আছে কিনা? টেম্পারেচার চেঞ্জ হলে পার্টিকেলরা বেশি জায়গা নেয় ভাইব্রেট করার জন্য, বিকজ দে হ্যাভ মোর কাইনেটিক এনার্জি। Yes. তো বেশি জায়গা মানে কি? ভলিউম More. মোর। তা আমরা এটাও বলতে পারি চেঞ্জিং টেম্পারেচার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু চেঞ্জ ইন ভলিউম। Yes, sir. এগুলো সব কিন্তু একটা একটা জায়গা থেকে আসতেছে, কারণ কাইনেটিক এনার্জি বাড়লে পার্টিকেলের বেশি লেন্থ নেয় ভাইব্রেট করার জন্য, বেশি ভলিউম নেয় ভাইব্রেট করার জন্য, তাই না? বুঝতেছো কিনা জিনিসটা? এখান থেকেই আমাদের ম্যাথমেটিক্যাল ফর্মুলা আসে, এখান থেকে। আচ্ছা, এইটুকু তো কোনো সমস্যা নেই। আমি কিন্তু ওই মানে বইয়ের স্টাইলে আমি কিন্তু শুরু করি না, আমি একটু অন্য স্টাইলে আমি মানে আমার মতো করে শুরু করেছি। দেখো, ধরো টেম্পারেচার অ্যান্ড লেন্থ। ধরো টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তখন পার্টিকেলরা যতটুকু লেন্থ নিয়ে ভাইব্রেট করছিল, একটা সার্টেন লেন্থ, মানে ধরো এই যে এই এতটুকু লেন্থ, এই এতটুকু লেন্থ কি ঠিক আছে কিনা? Yes, sir. ধরো এইটুকু লেন্থকে আমি বলছি লেন্থ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। Yes, sir. টেম্পারেচার একটা আননোন 3 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে কিনা? ধরো তখন লেন্থ হচ্ছে এতটুকু, মানে এই যে এখান থেকে এতটুকু হচ্ছে লেন্থ, Yes, sir. এতটুকু লেন্থে সে ভাইব্রেট করছে পার্টিকেলটা। সেই লেন্থকে আমি বললাম লেন্থ অ্যাট 3 ডিগ্রি সেলসিয়াস। এবারে আমি নিলাম 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তো পার্টিকেলরা, তাই না, অনেক দূর পর্যন্ত অনেক লেন্থ নিয়ে তারা ভাইব্রেট করছে। তো এই লেন্থকে লিওন তাহলে বলো কি নাম দেওয়া যায়? লেন্থ অ্যাট Length 100. 100 ডিগ্রি সেলসিয়াস।
আচ্ছা আমরা একটু আগে নিয়মটা কি পড়লাম, চেঞ্জ ইন টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু চেঞ্জ ইন লেন্থ। কারণ টেম্পারেচার চেঞ্জ হলে মানে টেম্পারেচার বেশি মানে পার্টিকেলদের কাইনেটিক এনার্জি বেশি, কাইনেটিক এনার্জি বেশি মানে ওরা বেশি লেন্থ নিয়ে ভাইব্রেট করবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে চেঞ্জ ইন টেম্পারেচার বাই চেঞ্জ ইন লেন্থ, এই যে রেশিওটা, ফিক্স। এই রেশিওটা ফিক্সড, কনস্ট্যান্ট, তাই না? Yes, sir. কনস্ট্যান্ট মানে এই রেশিওটা চেঞ্জ হবে না। ধরো আমি বললাম, আচ্ছা ফার্স্টে তুমি এখানে আর এখানে টেম্পারেচার চেঞ্জ নাও কত, 100, তাহলে 100 মাইনাস 0 চেঞ্জ ইন টেম্পারেচার, Yes, sir. তাই চেঞ্জ ইন লেন্থ কত, L100 minus L100 মাইনাস L0. L0, L100 মাইনাস L0, Yes, sir. টেম্পারেচার চেঞ্জ ইন টেম্পারেচার বাই চেঞ্জ ইন লেন্থ, তাই তো? Yes, sir. এবার কাজ করে এবার তুমি এই দুটো নাও, Yes, sir. বলো চেঞ্জ ইন টেম্পারেচার কত, Theta minus it. থিটা মাইনাস 0, তাই না? Yes, sir. ডিভাইড বাই চেঞ্জ ইন লেন্থ কত, L theta minus it. না L থিটা মাইনাস, আর অ্যাকর্ডিং টু আওয়ার রুলস এই টেম্পারেচার বাই চেঞ্জ ইন লেন্থ এই রেশিওটা কি হবে, Fixed constant. কনস্ট্যান্ট। তার মানে এই রেশিও যা হবে এই রেশিও কি হবে, ঠিক আছে? Yes, sir. এবার তুমি এই ফর্মুলাটা ইভালুয়েট করে দেখো, আমাদের বইয়ের এই ফর্মুলাটা বেড়ে চলে আসবে। Yes, sir. বাট আলটিমেট মেইন জিনিসটা কি ছিল, Constant. টেম্পারেচার ইজ প্রপোর্শনাল টু কাইনেটিক এনার্জি, এটাই ছিল আসল জিনিসটা। তাহলে এখানে আসতেছে 100, এখানে আসতেছে L100 মাইনাস L0, এখানে আসছে থিটা বাই L থিটা মাইনাস L0, ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে থিটা উইল বি ইকুয়াল টু L থিটা মাইনাস L0 বাই L100 মাইনাস L0 ইন্টু 100। এই ফর্মুলাটা আমাদের বইতে দেওয়া আছে, বাট এটা অ্যাকচুয়ালি আসছে এমন করে আসছে। এটাই ফিক্সড ফর্মুলা না, আমার এখানে 0 নাও থাকতে পারে, এখানে 10 থাকতে পারে, Yes, sir. তারপর 10 ধরে করবো, Yes, sir. 10 ধরে করবো, সমস্যা কি? আমি চাইলে এইটা নিয়েও করতে পারতাম, ইটস মাই উইশ আমি কি নিয়ে করবো। হু ইজ দ্য ফেডারেল গ্রুপ টু গিভ আস আ স্পেসিফিক ফর্মুলা? তারা কেন আমাদেরকে স্পেসিফিক, আমরা কি মানে গাধা নাকি যে আমাদের ফর্মুলা বুঝতে করতে হবে? আমরা ফর্মুলা বানাবো, Yes, sir. ঠিক আছে? ওরা এটা দিচ্ছে, আমি তো চাইলে এই দুটো নিয়েও করতে পারতাম, এটা আমার খুশি, আমি কি নিয়ে করবো এটা আমার খুশি, আমাকে আসল জিনিস জানতে হবে, বুঝছো? শুধু লেন্থ না, ভলিউমও চেঞ্জ হতে পারে, তাই না? Yes, sir. কাইনেটিক এনার্জির সাথে যা যা চেঞ্জ হয় সবই এখানে অ্যাপ্লাই করা যাবে। যেমন আমরা যখন ইলেকট্রিসিটি পড়েছি, আমরা পড়েছি যে টেম্পারেচার যদি বেশি হয়, এই মুরগিটার প্রবলেম আছে, Then জোরে করে kiss করুন। শুধু শুধু রাখে না, ডিম পাড়া যাবে। আচ্ছা, তো আমরা যখন ইলেকট্রিসিটি পড়েছি তখন আমরা দেখেছি যে রেজিস্ট্যান্স কেন হয়, যে ইলেকট্রন যখন ফ্লো করে ওরা ওই সাবস্ট্যান্সের পার্টিকুলার সাথে কোলাইড করে, Collide করে। ওইটাই রেজিস্ট্যান্স। কারণ ওই কোলিশন হওয়ার ফলে ইলেকট্রনস লুজেস সাম অফ ইটস কাইনেটিক এনার্জি। এখন যদি এই পার্টিকেলটাও যদি জোরে জোরে ভাইব্রেট করে তাহলে তখন মানে ইলেকট্রনসের উপরে বাধাটা, রেজিস্ট্যান্সটা কি হবে, বেড়ে চলে যাবে। বাড়বে। তাহলে কাইনেটিক এনার্জি বাড়লে রেজিস্ট্যান্সও কি হয়, বাড়বে। বাড়ে। তাহলে ওইটাও আমরা এখানে ইউজ করতে পারি, Yes, sir. ঠিক আছে কিনা? তো এনি প্রপার্টি দ্যাট চেঞ্জেস উইথ কাইনেটিক এনার্জি ক্যান বি ইউজড টু মেজার টেম্পারেচার, আর সেই প্রপার্টিকে আমরা বলছি থার্মোমেট্রিক প্রপার্টি। থার্মো মানে হিট, মেট্রিক মানে মেজারমেন্ট, তাহলে হিট মেজারমেন্ট প্রপার্টি। তো এনি প্রপার্টি দ্যাট চেঞ্জেস উইথ কাইনেটিক এনার্জি ক্যান বি ইউজড অ্যাজ থার্মোমেট্রিক প্রপার্টি, তাই না? এই কথাটা ইম্পর্টেন্ট। Okay. এখানে শুধু লেন্থ না, আমরা রেজিস্ট্যান্স নিতে পারি, আমরা ভলিউম নিতে পারি,
টেম্পারেচার হিসেবে যা যা চেঞ্জ হয় সব নিতে পারি। আচ্ছা, টাইম কি নেওয়া যাবে? হ্যাঁ নেগেটিভ না স্যার, টাইম কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে কি টাইম চেঞ্জ হয়? না, তাহলে টাইম কেন নিব? টাইম ফিক্স। টাইম তো তার মধ্যে দৌড়ায়। আচ্ছা, আর টেম্পারেচারের সাথে কি মানে ইয়ে কি বলে ওয়েভলেন্থ নেওয়া যাবে, ওয়েভলেন্থ? কালার নেওয়া যাবে, হ্যাঁ, তা নেওয়া যেতে পারে। ডেনসিটিও নেওয়া যাবে, ডেন্সিটিও নেওয়া যেতে পারে, কারণ টেম্পারেচার বাড়লে তো ভলিউম বেড়ে যায়, তখন আবার প্রেসার প্রেসার নেওয়া যাবে। গুড, এই তো এগুলো সব থার্মোমেট্রিক প্রপার্টি, ইয়েস স্যার। ঠিক আছে কিনা? তো যা খুশি আমি নিতে পারি। হ্যাঁ, থার্মোমিটারের ক্ষেত্রে আমি লেন্থ নিব। গ্যালিলিও তো ভলিউম অফ গ্যাস ইউজ করেছিলেন টু মেজার দ্য টেম্পারেচার, উনি গ্যাস থার্মোমিটার বানিয়েছিলেন, ঠিক আছে? আবার আমি যখন ও লেভেল পড়তাম তখন তো আমি একরকম ফিজিক্সের পাগল ছিলাম, তখন আমি আর একটা থার্মোমেট্রিক মানে প্রপার্টি আমি ইনভেন্ট করেছিলাম, কি? ওয়াটার ইভাপোরেশন। ও টেম্পারেচার কত? কারণ ওই যে ওই মানে হোমিওপ্যাথি ওষুধের বোতল, ঠিক আছে, বোতলের মুখে একটা ফোম বসাই দিচ্ছি। এখন ওয়াটার যখন মানে এই ব্যাপারে হবে, তখন ফোমের মধ্যে এই ঢুকে তো সে আবার লিকুইড হয়ে যাবে। তো লিকুইড হলে তো আমি বুঝতেই পারবো যে কোন পর্যন্ত পানি উঠছে। তো যত বেশি টেম্পারেচার হবে পানি তত বেশি উঠবে, ওয়াটার তত বেশি ভেপার হবে। ওই এটা থার্মোমেট্রিক প্রপার্টি আমি মানে করে ফেলছি। ওটার নাম দিয়েছিলাম নাইমস ওয়াটার ভেপার থার্মোমিটার। হাতের কাছে এক্সপেরিমেন্ট করা যায়, হ্যাঁ ঠিক আছে? মানে মেক ফান উইথ সায়েন্স, ওয়াই টেকিং বার্ডেন টু স্টাডি ফর এক্সাম, ইয়েস মেক ফান উইথ সায়েন্স। আমি ফিজিক্স নিয়ে অনেক মজা করছি, এই জন্য ফিজিক্সটা আমার মানে খুব ফেভারিট হয়ে গেছে মোস্ট। এটা বুঝছো জিনিসটা? তাহলে আমরা এইভাবে করে তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার বাই চেঞ্জ ইন এনি প্রপার্টি আমি পিআর লিখলাম। এটা শুধু লেন্থ না, ভলিউম হতে পারে, রেজিস্ট্যান্স হতে পারে, প্রেসার হতে পারে, তারপর কি বললাম ডেনসিটি হতে পারে, সবকিছু হতে পারে। ইট ইজ কনস্ট্যান্ট। তবে সব থেকে বেস্ট হচ্ছে যে প্রপার্টিটা মোটামুটি ভালো প্রপোর্শনালি চেঞ্জ হয় সেটা নেওয়াটা ভালো। এই জন্য আবার সাবস্ট্যান্স চুজিংটা অ্যাপ্রোপ্রিয়েটলি করতে হবে, ঠিক আছে? যেমন আমরা কিন্তু মানে আমাদের কাছে তো লিকুইড অনেক আছে, তাই না? কিন্তু আমরা কিন্তু থার্মোমিটার বানানোর জন্য ইউজ করি অ্যালকোহল আর মার্কারি, কারণ এদের যে ভলিউমের ইনক্রিজটা এটা মোটামুটি ভালোই মানে প্রপোর্শনালি হয়। বাকিদেরটাও হয় কিন্তু ওখানে তাও 30% 40% ইনঅ্যাকুরেসি থাকে, এটা ইউজ করা হয় না। কিন্তু মার্কারি আর অ্যালকোহল বেশ ভালোই, মনে করে যে 99% এই মানে অ্যাকুরেসি, ওগুলো ইউজ করা হয়। আচ্ছা, এটা গেল তো টেম্পারেচার মেজারমেন্ট। আচ্ছা, হিট ক্যাপাসিটি দিয়ে আমি আজকে শেষ করব। হিট ক্যাপাসিটি, আচ্ছা, ক্যাপাসিটি মানে হচ্ছে কনজিউম করার অ্যাবিলিটি, তাই না? যেমন আরাফা বলো, স্যার আমি খাওয়া দাওয়া করে স্যাটিসফাইড হতে চাই, আমাকে বাসায় খেতে দেন। লিয়ানা আমাকে বললো, স্যার আমি খাওয়া দাওয়া করে স্যাটিসফাইড হতে চাই, আমাকে বাসায় খেতে দেন। কারণটা কি? আমি ঠিকমতো পড়াশোনা করি না, যেন আমাকে খেতে দেয় না। হ্যাঁ, এই খেতে দেয় মায়ের। আচ্ছা ঠিক আছে, আসো কালকে আমরা খিচুড়ি খাবো। এখন আরাফা 3 প্লেট খাওয়া পরে বলছে, স্যার স্যাটিসফাইড। দেখো গোল কিন্তু হচ্ছে বি স্যাটিসফাইড। লিয়ান 4 প্লেট খাওয়া পরে বলছে, স্যার আরেকটু কি আছে? বললাম হ্যাঁ আছে, হবে। দেখলাম যে আর তো 1 থালা আছে, আমি তো খাইলাম না। আর হ্যাঁ আছে না, আমি আর খাইলাম না, মানে লোক লজ্জার ভয় দিয়ে দিলাম আর। লিওন 4 প্লেট খাওয়া পরে বলছে, স্যার স্যাটিসফাইড। 5 প্লেট খাওয়া পরে বলছে স্যাটিসফাইড। তার গোলটা কিন্তু সেম, যে বিং স্যাটিসফাইড। আরাফা 3 প্লেট খেয়েছে, লিওন 5 প্লেট খেয়েছে, বাট বোথ অফ দেম আর নাও স্যাটিসফাইড। তার মানে এখানে লিওনের ক্যাপাসিটিটা বেশি,
তো হিট ক্যাপাসিটিও দেখো, হিট ক্যাপাসিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হিট কনজাম্পশন ক্যাপাসিটি, হিট কনজিউমিং ক্যাপাসিটি কার বেশি। ধরো একটা সাবস্ট্যান্স, সে তার টেম্পারেচার, আমরা চাচ্ছি যে তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ুক। কত ডিগ্রি বাড়ুক? 1 ডিগ্রি বাড়ুক। এটা হচ্ছে আমাদের গোল, এটা হচ্ছে আমাদের গোল, যে টেম্পারেচার 1 ডিগ্রি বাড়তে হবে। যেমন একটু আগে আমাদের গোল ছিল যে দুইজনকে স্যাটিসফাইড হতে হবে, এখানে আমাদের গোল কি? 1 ডিগ্রি বাড়াবো টেম্পারেচার। এখন কোন সাবস্টেন্সকে যদি বেশি হিট দেওয়া লাগে তার টেম্পারেচার 1 ডিগ্রি বাড়ানোর জন্য, তার মানে তার হিট ক্যাপাসিটি বেশি। খুব সোজা। আর যদি কোনো সাবস্টেন্সকে অল্প হিট দিলেই তার টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যায়, তাদের হিট ক্যাপাসিটি কম, কারণ সে অল্প হিট খেয়েই তার টেম্পারেচার সে বাড়ায় দিচ্ছে। এইটাই, এই জন্য হিট ক্যাপাসিটি মানে হচ্ছে অ্যাকচুয়ালি হিট কনজিউমিং ক্যাপাসিটি। ঠিক আছে কিনা? তাহলে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature of an object by 1 degree Celsius. আপনাদের শুনে রাখবেন, ফিজিক্সে যে জিনিসটা 1 হবে সেটা ম্যাথামেটিক্স তাকে নিচে পাঠিয়ে দেয়। যেমন মিটার পার সেকেন্ড মানে তো ইন 1 সেকেন্ড, এই জন্য পার সেকেন্ড মানে সেকেন্ড চলে গেছে নিচে, তাই না? তাহলে অ্যামাউন্ট অফ হিট আমরা ডিফাইন করি কিউ দিয়ে, ঠিক আছে কিনা? টেম্পারেচার অফ অ্যান অবজেক্ট বাই 1 ডিগ্রি সেলসিয়াস, এটা টেম্পারেচার। ডেল্টা থিটা মানে চেঞ্জ ইন টেম্পারেচার, এখানে তো টেম্পারেচার চেঞ্জ হচ্ছে বাই 1 ডিগ্রি সেলসিয়াস। আর হিট ক্যাপাসিটির সি সিম্বল হচ্ছে ক্যাপিটাল সি। তাহলে আমরা বলবো হিট ক্যাপাসিটি। এবার আমরা ডেফিনেশনটাকে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজে লিখবো, আর কিছু না। এটা কিন্তু ফর্মুলা ভেবে নেন, এটা হচ্ছে ডেফিনেশন ইন ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। তাহলে হিট ক্যাপাসিটি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট required to raise the temperature by কত ডিগ্রি? এটা 1 হয়ে গেছে, তার মানে এটা চলে যাবে নিচে। যে জিনিসটা 1 হবে ওটা চলে যাবে কোথায়? নিচে। যেমন ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পার্টিকলস পাসিং ইন কত সেকেন্ড? 1 সেকেন্ড। The electric current is the amount of charge particles. Amount of charge particles আমরা হিসাব করি কি দিয়ে? কোন ইউনিট দিয়ে? কুলম দিয়ে। ইন 1 সেকেন্ড। যেহেতু 1 সেকেন্ড তাই টাইম চলে গেছে নিচে। যে জিনিসটা 1 হবে ওটা মানে ওটা যাবে কোথায়? নিচে। এই হচ্ছে হিট ক্যাপাসিটি ফর্মুলা। অ্যাকচুয়ালি ফর্মুলা মানেই হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ আ ডেফিনিশন, আর কিছু না। ফর্মুলা মানে কি? ডেফিনিশন। যেমন আই গো হোম, এটা ইংলিশ, এটার বাংলা এক্সপ্রেশন কি হবে? আমি বাড়ি যাই, তাই না? দ্য ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ মেকিং এভরিথিং শর্ট। মানে এত বড় ডেফিনেশন না লিখে এই শেষ কাহিনী হতো। ঠিক আছে কিনা? এখান থেকে তোমাকে বুঝে নিতে হবে। তাহলে হিট ক্যাপাসিটি জিনিসটা বুঝছো? পরে দিয়ে আমরা স্পেসিফিক হিট ক্যাপাসিটি থেকে শুরু করবো। বলো আজকের ক্লাসে কোথায় প্রবলেম আছে? গুড।